আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছে মুকসাদ রেখা। শুরুতে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের যুদ্ধবিরতির অন্তিম মুহূর্তে মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রত্যাহার হয়নি ইরান ঘিরে মার্কিন নৌ অবরোধ। এদিকে দ্বিতীয় দফা শান্তি আলোচনা বয়কটের সিদ্ধান্তে অনড় থেকে আকস্মিক মার্কিন হামলা মোকাবেলায় প্রস্তুতির কথা জানিয়েছে তেহরান। ইরানে 2 সপ্তাহ মেয়াদী যুদ্ধবিরতি আজ শেষ হওয়ার কথা। এর আগেই সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তিনি লিখেছেন, ইরানের সাথে বৈঠক আর শান্তি চুক্তি করার স্বার্থে মধ্যস্থতাকারী পাকিস্তানের অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে বর্ধিত যুদ্ধবিরতির কোনো সুনির্দিষ্ট মেয়াদ জানাননি। ট্রাম্প দাবি করেছেন, অপ্রত্যাশিতভাবে ইরানের সরকার মারাত্মকভাবে ভেঙে পড়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ বিশ্ব নেতারা। যদিও ট্রাম্পের এই সিদ্ধান্তের পেছনে ষড়যন্ত্র দেখছে ইরান। একে আকস্মিক হামলার জন্য সময়ক্ষেপণের অপকৌশল বলেছেন ইরানের পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মাহাদি মোহাম্মদি। আর শান্তি আলোচনা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে বলেছেন, পরাজিত পক্ষ কখনো শর্ত চাপিয়ে দিতে পারে না। বুধবার ইরানের প্রতিনিধি দল আলোচনায় বসতে পাকিস্তানের ইসলামাবাদে যাবে এমন গুঞ্জন প্রত্যাখ্যান করেছে তেহরান। তাসনিম নিউজকে ইরানের সরকার সংশ্লিষ্টরা জানিয়েছেন, এমন খবর পশ্চিমা গণমাধ্যম আর ট্রাম্প প্রশাসনের অপপ্রচার। নিশ্চিত করে বলা হয়েছে, ইরান অবশ্যই বুধবারের আলোচনায় যোগ দেবে না। জ্বালানির জন্য হাহাকার কমছেই না। দাম বাড়ানোর পরও স্বস্তিতে নেই জ্বালানি তেলের গ্রাহকরা। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। 5-6 ঘন্টা অপেক্ষা করে তেল নিতে হচ্ছে তাদের। ডিপো থেকে তেল না পাওয়ায় অনেক পেট্রোল পাম্প বন্ধ থাকা এসব পাম্পে গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হয়। দাম বাড়ানোর পরও সব পাম্পে সরবরাহ স্বাভাবিক না হওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা। এজন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা। এদিকে রাজধানীর 7টি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের কাছে তেল বিক্রিতে ফুয়েল পাস অ্যাপ বাধ্যতামূলক করা হয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে গণপরিবহনের ভাড়া যৌক্তিকভাবে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদ-উর রহমান। এ বিষয়ে সরকারের সাথে পরিবহন মালিকদের আলোচনা চলছে বলে জানান তিনি। গতকাল সচিবালয়ে এক ব্রিফিংয়ে ডাক্তার জাহেদ জানান, এসি বাসের ভাড়া 3 স্তরে বাড়তে পারে। তিনি জানান, কিছু পেট্রোল পাম্পে জ্বালানির সরবরাহ কম হচ্ছে। বড় সংকট না থাকলেও প্যানিক বাইং এর কারণে 3-4 গুণ চাহিদা বেড়েছে। অ্যাপের মাধ্যমে জ্বালানি বিক্রি নিশ্চিত হলে সংকট কেটে যাবে বলে মনে করেন তিনি। উপদেষ্টা আরও জানান, এ বাজেটে 40 লাখ মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে বলেন, অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছে তা রাষ্ট্রীয় হওয়ায় তাকে সম্মান দিতে হবে। IMFকে বুঝিয়ে ঋণের কিস্তি ছাড় করানো সম্ভব হবে বলে মনে করেন উপদেষ্টা। তেলের মূল্য বৃদ্ধিতে পণ্যমূল্য ও ভাড়া বাড়বে, জনগণ কষ্টে পড়বে বলে স্বীকার করেন তথ্য উপদেষ্টা। যেখানে সবার কম ক্ষতি হয় আমরা খেয়াল করি। আমি আগে একদিন বলেছিলাম, এই সংকটে আমাদের প্রত্যেকের ক্ষতি হবে, এটা মেনে নিতে হবে। এটা সারা পৃথিবীতেই হচ্ছে। এমন কোনো কিছু হতে পারে না যে সবাই বা কেউ একটা অংশ এটা থেকে দূরে থাকবেন। তো সরকারের উদ্দেশ্য থাকবে এভাবে বলা, যেহেতু সংকটটা আছে, যতটা ভাড়া বাড়া উচিত লজিকলি মনে হয় তার থেকে কিছুটা কম করা, তাতে তারাও কিছুটা ছাড় দিলেন, আবার জনগণের কিছু ভাড়া তো বাড়বেই এবং দ্রব্যমূল্য বাড়বে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থী হিসেবে বিএনপির 36, জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের 13 জন এবং স্বতন্ত্র এমপি জোট থেকে 1 জন নির্বাচন কমিশনে মনোনয়ন জমা দিয়েছেন। আজ ও আগামীকাল এই ফর্ম যাচাই বাছাই করবে ইসি। দল থেকে মনোনয়ন পাওয়ায় খুশি প্রার্থীরা। আশা করছেন সংসদ সদস্য হিসেবে তারাও সংসদে জনগণের আশা আকাঙ্ক্ষা তুলে ধরতে পারবেন। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। মঙ্গলবার সকাল থেকে নির্বাচন কমিশনে ইসির যুগ্ম সচিব মঈনুদ্দিন খানের কাছে হলফনামা, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা। ক্ষমতাসীন দল বিএনপি মনোনীত 36 প্রার্থীর নাম ঘোষণা করা হয় সোমবার। তারা আলাদা আলাদাভাবে ইসিতে মনোনয়ন ফর্ম জমা দিতে আসেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, প্রশিক্ষণ সম্পাদক রাশেদা বেগম, সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান সহ অনেক সিনিয়র নেতা আছেন এই তালিকায়। এখানে প্রবীণ এবং নবীনের সমন্বয়ে যে মনোনয়নটা হয়েছে, আমরা আশা করি তারা পার্লামেন্টে
ঠিক সেই রকমই ভূমিকা রাখতে পারবে। যাদের সাথে রাজনীতি করেছি, যে জনগণের সাথে, সে জনগণের জন্য কিছু করা, কিছু বলার। তো আমার অনুভূতি হচ্ছে যে সেই অনুভূতি নিয়েই জাতীয় সংসদে যেতে চাই। জীবনটা অনিশ্চয়তা নিয়েই আমরা এই রাজনীতির মাঠে ছিলাম, আন্দোলনে ছিলাম, সংগ্রামে ছিলাম। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পরাজিত প্রার্থীদের কেউ কেউ জায়গা পেয়েছেন সংরক্ষিত আসনে। টানা 17 বছর ক্ষমতার বাইরে থাকা দলটির হামলা মামলার পরও মাঠে থাকার ফসল হিসেবে মনোনয়ন পেয়েছেন বলেও দাবি করেন বিএনপির প্রার্থীরা। শত বাধা প্রতিবন্ধকতার মধ্য দিয়েও মানুষ চাইলে যে পারে, সেটার রিপ্রেজেন্টেটিভ হয়ে আমি পুরো বাংলাদেশের তরুণদেরকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী যেটি বাছাই করেছেন এটা সঠিক প্রক্রিয়াতেই আছে। সংসদে বিরোধী দল জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের 13 প্রার্থীও মনোনয়ন ফর্ম জমা দেন। রিটার্নিং কর্মকর্তার কাছে ফর্ম জমা দেওয়ার সময় জামায়াতের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। একজন শহীদের মা আমাদের সাথে আছেন, এটা আমাদের জন্য অনেক বড় বিষয়। জুলাই যোদ্ধারা যারা আছেন তাদের প্রতিনিধিত্ব করব। দেশ গঠনে এবং দেশের সকল সংকটে আমরা ঐক্যবদ্ধ থাকব। বিকেল 4টায় শেষ হয় মনোনয়ন ফর্ম জমা কার্যক্রম। এরপর রিটার্নিং কর্মকর্তা বিস্তারিত তুলে ধরে জানান, বুধ ও বৃহস্পতিবার মনোনয়ন ফর্ম যাচাই বাছাই করা হবে। স্বতন্ত্র জোট থেকে একটি মনোনয়নপত্র পেয়েছি। তফসিল অনুযায়ী আমরা রিটার্নিং অফিসারের এখানে বাছাই হবে 22 তারিখ থেকে 23 তারিখ। 22 তারিখ মানে আগামীকাল বিকাল 2টা থেকে 4টা, এবং তার পরের দিন হচ্ছে 10টা থেকে 4টা। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 29 এপ্রিল, আর 2 সপ্তাহ পর 12 মে ভোট গ্রহণের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। ঋণ খেলাপিদের সাথে সমঝোতার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ব্যাংক থেকে টাকা নিয়ে যারা পালিয়েছে সবার বিরুদ্ধেই মামলা হয়েছে। একই সাথে টাকা উদ্ধারে সরকার পেশাদার রিকভারি ফার্ম নিয়োগ দিয়েছে। তিনি জানান, টাকা উদ্ধারে বিভিন্ন দেশে সরকারের সাথেও আলোচনা চলছে। স্বতন্ত্র সংসদ সদস্য রুবিন ফারহানার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ফেব্রুয়ারি পর্যন্ত হিসেব অনুযায়ী সরকারের বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় ৭৮,৭৬ বিলিয়ন ডলার। এছাড়া বর্তমান সরকার ক্ষমতা নেয়ার পর প্রায় ৯০.৬৬ মিলিয়ন ডলারের সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে বলেও জানান পৃষ্ঠপোষকতায় অর্থনীতিতে বিশ্বাস করে না, এটার প্রমাণ বারবার হয়েছে। সুতরাং এইবারও সেই সুযোগ নাই। কিন্তু আর ব্যাংকের যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, এটা আমরা এই উইন্ডোটা একটু ওপেন করেছি। এখানে কেউ ফিরে আসার জন্য না। যেখানে ব্যবসায়ীরা এক্সিস্টেন্সিয়াল থ্রেটে আছে, তো ব্যাংকের রিপেমেন্ট করতে পারছে না, তার স্টাফদের বেতন দিতে পারছে না, ফ্যাক্টরিগুলো রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে, এগুলো আগের থেকে ক্যারি ওভার সব। তো সেই ক্ষেত্রে ট্যাক্স জিডিপি যেটা আমরা রেখে এসেছিলাম অনেক উপরে, সেটা বিগত সরকারগুলো কমিয়ে কমিয়ে সাথে নিচে নামিয়ে আসছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজে, এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ সবাইকে।